প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে অ্যামাইনো অ্যাসিড দেখেছো, তারপরে প্রোটিন এবং তারপরে হচ্ছে আমরা এনজাইমে চলে আসছি। যেহেতু আগে থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন সম্পর্কে ধারণা আছে, তাহলে তোমরা জাস্ট এই বিষয়গুলো শুধু একটু মিলিয়ে নিতে হবে তোমাদেরকে। প্রোটিন জাতীয় জৈব রাসায়নিক পদার্থই হচ্ছে এনজাইম। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে। বিক্রিয়ার গতি ত্বরান্বিত করাই হচ্ছে এর কাজ। এই বৈশিষ্ট্যগুলো যে জৈব রাসায়নিক পদার্থের আছে তাকেই আমরা বলছি এনজাইম, উৎসেচক, জৈব অনুঘটক বা বায়োক্যাটালিস্ট। এফএইচ কুন 1878 প্রথমে এনজাইম শব্দটি। এনজাইমের এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা থাকবে, যেহেতু তোমরা প্রোটিন আগে দেখে আসছো। তারপরও আমি একটু এক এক করে বলে যাচ্ছি। 1. পঠিত বলিয়া গণ্য হইল। 2. এনজাইম কলয়েডের মতো। কলয়েড হচ্ছে সেমি লিকুইড এক ধরনের পদার্থ। বীজের মধ্যে এই ধরনের কলয়েড জাতীয় বস্তু সেমি লিকুইড কন্ডিশনে থাকে, যার জন্য বীজ যে কোনো পরিবেশে মাটিতে রাখলে সেটা ওই পরিবেশ থেকে পানি গ্রহণ করে তারপরে অঙ্কুরোদ্গমে সহায়তা করে থাকে। আর একটা নির্দিষ্ট পিএইচ অনুসারে এনজাইমগুলো কাজ করে থাকে। পরিপাক সহ অন্যান্য যে মেটাবলিক প্রসেস আছে সেই সব প্রসেসগুলোতে এনজাইম জৈব রাসায়নিক প্রক্রিয়াকে দ্রুত করার জন্য কাজ করে থাকে। এবং যেহেতু এটা প্রোটিন, সুতরাং হিট সেন্সিটিভিটি থাকবে, তোমরা বুঝতে পেরেছো। খুব অল্প মাত্রায় থাকলেও সেটা বিক্রিয়ার হার ত্বরান্বিত করতে পারে। বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না এবং কার্যকারিতাও সুনির্দিষ্ট। কার্যকারিতা সুনির্দিষ্ট এই বিষয়টি একটু ব্যাখ্যা করা দরকার। অর্থাৎ কার্বোহাইড্রেট বা অ্যামাইলেজের উপর কাজ করবে, অ্যামাইলোজ জাতীয় স্ট্রাকচারের উপর কাজ করবে হচ্ছে অ্যামাইলেজ। প্রোটিনের উপর কাজ করবে প্রোটিয়েজ, এবং লিপিড জাতীয় পদার্থ যেগুলো আছে সেগুলোর উপর কাজ করবে লাইপেজ এনজাইম। তার মানে এখানে কখনোই এরকম হয় না যে প্রোটিন পরিপাকের জন্য লাইপেজ এনজাইম ব্যবহার হয়েছে বা লাইপেজ এনজাইম সক্রিয় হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা একটু এনজাইমের যে নামকরণ সেটি নানাভাবে করা হয়, তার মধ্যে এখানে 3টি বিষয় আমি একটু আলোচনা করছি। একেবারে প্রথম যেটি আছে সাবস্ট্রেটের ধরন অনুসারে, দ্বিতীয়টি হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে, এবং তৃতীয়টি সাবস্ট্রেট বিক্রিয়া দুটো মিলিয়ে। আমি প্রথমে উদাহরণ দিচ্ছি, তারপর তোমরাও নিজেরাই সেখান থেকে বুঝে নিতে পারবে যে আসলে এই বিষয়টি কিভাবে কাজ করলো নামকরণ। উদাহরণে চলে যাই আমরা। তোমরা খেয়াল করেছো যে সাবস্ট্রেট হচ্ছে এখানে প্রোটিন, লিপিড। এই সাবস্ট্রেটগুলোর উপর যখন এনজাইম কাজ করে তখন এনজাইমের নামটি সাবস্ট্রেটের উপর ভিত্তি করে হয়। যেমন প্রোটিনের শেষে অ্যাজ যুক্ত করে নামকরণ করা হয়েছে প্রোটিয়েজ। লাইপেজের নাম একইভাবে হয়েছে, লিপিডের শেষে অ্যাজ যুক্ত করে লাইপেজ। একইভাবে সুক্রেজ এবং ইউরিয়া নামকরণ করা হয়েছে। তাহলে এটি কিভাবে নামকরণ করা হলো? যে সাবস্ট্রেট বা বস্তুর উপর এনজাইম কাজ করছে সেই বস্তু বা সাবস্ট্রেটের শেষে অ্যাজ যোগ করে, অ্যাজ এ বহিরাজ্য অ্যাজ। দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখবে যে বিক্রিয়ার ধরন অনুসারে। আমি আগে বিক্রিয়াগুলোর কথা একটু বলে নিচ্ছি। হাইড্রোলাইসিস বিক্রিয়া তোমরা জানো, যদি কোনো বিক্রিয়ায় পানির অণু যুক্ত হয় অথবা পানির অণু অপসারণ হয় তখন সেটাকে আমরা হাইড্রোলাইসিস বিক্রিয়া বলি। একইভাবে অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া। তাহলে যখন হাইড্রোলাইসিস বিক্রিয়া হবে তখন সেই বিক্রিয়ায় যে এনজাইম পার্টিসিপেট করবে সেটি হবে হাইড্রোলেজ। অক্সিডেশন বিক্রিয়া হলে অক্সিডেজ এবং রিডাকশন বিক্রিয়া হলে রিডাকটেজ। তার মানে হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে বা নেচার অনুসারে এখানে এনজাইমগুলোর নামকরণ করা হয়েছে। তুমি শুধু এনজাইমের নাম দেখলেই বুঝে যাবা যেটি কোন ধরনের বিক্রিয়া হয়েছে। যখন তুমি হাইড্রোলেজ দেখবা তার মানে এখানে পানির অণু যুক্ত হয়েছে অথবা পানি, সেটা আমরা বুঝতে পারবো। তৃতীয় যে নিয়মটি সেটি হচ্ছে সাবস্ট্রেট এনজাইম দুটো একসাথে মিলিয়ে নামকরণ করা হয়ে থাকে। যেমন এনজাইমের নাম ডান পাশে তোমরা খেয়াল করছো হেক্সোকাইনেজ। এই হেক্সো হচ্ছে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। সমাজ শোষণে গ্লাইকোলাইসিস যে প্রথম পর্যায়ে আছে সেখানে হেক্সোকাইনেজ এনজাইম কাজ করে। গ্লুকোজ 6 কার্বন হওয়াতে সেখানে স্ট্রাকচার বা সাবস্ট্রেট থেকে হেক্সোজ কথাটা আসছে, আর বিক্রিয়ার নেচার থেকে কাইনেজ অংশটা এসেছে। সুতরাং দুটোকে একসাথে করে হেক্সোকাইনেজ। একইভাবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লুকোআইসোমারেজ, এইভাবে সাবস্ট্রেটের নেচার এবং বিক্রিয়ার ধরন দুটোকে একসাথে করে এনজাইমের নামকরণ করা হয়ে থাকে। তোমরা এইভাবে এনজাইমের নামগুলো খেয়াল করলেই বুঝতে পারবে যে কোনটি আসলে কিভাবে। আমরা আগে প্রোটিনের ক্লাসিফিকেশনে ঠিক দেখেছিলাম যে সরল এনজাইম এবং
সরল যৌগিক এনজাইম কাকে বলবো? তোমরা যে বুঝতে পারছো যে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনেরই স্পেসিফিক অংশ যেটা জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে সেটা হচ্ছে এনজাইম। সুতরাং আমরা বলছি যে যে সকল এনজাইমের মধ্যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকে অথবা সেগুলো ভাঙলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে সেগুলোই হচ্ছে তোমার সরল এনজাইম, অথবা এখানে কোনো প্রস্থেটিক গ্রুপ থাকে না সেই জন্য এগুলো সরল এনজাইম। কিন্তু এই যে যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম সেখানে প্রস্থেটিক গ্রুপ থাকবে। এই প্রস্থেটিক গ্রুপ থাকার কারণে আমরা সেটাকে কনজুগেটেড এনজাইম বলে থাকি। সরল এনজাইম কি সেই আলোচনায় আর যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি যে যুগ্ম এনজাইমের কথা যেটা বলছিলাম, যে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকবে। আমি একটু অন্যভাবে তোমাদের, তাহলে এখানে চলো। সরল এনজাইম অনলি প্রোটিন, কনজুগেটেড এনজাইমের ক্ষেত্রে খেয়াল করবে প্রোটিন এবং প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে প্রোটিন ছাড়া, চিন্তা করো যে জৈব রাসায়নিক পদার্থ আর কি হতে পারে, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা লিপিড হতে পারে। তো এই ধরনের রাসায়নিক উপাদানগুলো থাকলে সেটাকে আমরা, অথবা সেটা মেটালিক সাবস্ট্রেট হতে পারে, অন্য কোনো অর্গানিক সাবস্ট্রেটের কথা তো বললামই, এরকম হতে পারে। কিন্তু এখানে আমরা একটু আলাদা করে নিব যে এই যে প্রোটিন আর প্রস্থেটিক গ্রুপের কথা বলছি, এখানে তোমরা খেয়াল করবা যে কনজুগেটেড এনজাইমের যে প্রোটিন অংশটা সেটাকে কিন্তু আলাদা করে বলা হয় অ্যাপো এনজাইম। আবার কনজুগেটেড এনজাইমের এই প্রোটিন অংশের সাথে যে প্রস্থেটিক গ্রুপ থাকে সেটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তার নাম চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রস্থেটিক গ্রুপ যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে আমরা কোএনজাইম বলবো। যেমন এখানে কিছু কোএনজাইম আছে, এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এফএডি, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এগুলো সব কিন্তু তোমাদের চেনা এবং তোমরা বারবার এগুলো বিভিন্ন জায়গায় পাবে। তোমাদের মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে কোএনজাইম। আর কোফ্যাক্টর তখন হবে যখন প্রস্থেটিক গ্রুপটা মেটালিক সাবস্ট্রেট হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ম্যাগনেসিয়াম, জিঙ্ক আছে অথবা আয়রন থাকতে পারে। তাহলে প্রস্থেটিক গ্রুপ যদি এরকম মেটালিক সাবস্ট্রেট হয় তখন সেই ধরনের কোএনজাইমকে আমরা বলবো হচ্ছে কোফ্যাক্টর। এগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষণের বিভিন্ন বিক্রিয়ায় তোমরা দেখবা যে সাইক্লিক ফটোফসফোরিলেশন, নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, সেখানে এই ধরনের কোফ্যাক্টর গুলো কোএনজাইমের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা। আহ, এই বিষয়গুলো একটু সংক্ষেপে আমি তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এনজাইম কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে সেই জায়গায় আমরা বলছি যে হাইড্রোলাইজ এনজাইমের কথা আগেই বলেছিলাম। তোমরা খেয়াল করবা যে চিনি বা সুক্রোজের সাথে কোনো পানি যখন আমরা যুক্ত করে দিচ্ছি তখন ডান পাশে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু এখানে এখনো পানি যুক্ত হচ্ছে সেই দিক থেকে এটি হাইড্রোলাইজ এনজাইম। আর বিক্রিয়াটি যেহেতু সুক্রোজের উপর সম্পূর্ণ হচ্ছে সেই জন্য এটার নাম হতে পারে সুক্রেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইম, এখানে কার্বন ডাই অক্সাইডের অণু কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া থেকে বের হয়ে যায় অথবা যুক্ত হয়, সেই কারণে তোমরা খেয়াল করেছো যে বাঁ দিক থেকে এখনো কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অক্সালোসাকসিলিক অ্যাসিড থেকে এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, বের হয়ে সেটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হলো। এই ধরনের এনজাইমকে আমরা কার্বক্সিলেজ এনজাইম বলছি। এরপর আইসোমারেজ এনজাইমের কাজটি দেখবে তোমরা। তোমরা খেয়াল করবে যে এখানে যৌগটা ছিল গ্লুকোজ 6 ফসফেট, কিন্তু এর কার্যকরী মূলকে যখন আইসোমারেজ এনজাইম পরিবর্তন আনলো তখন এটি হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। তোমরা আগে থেকেই জানো যে গ্লুকোজ 6 ফসফেট বা গ্লুকোজের কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক, আর ফ্রুক্টোজের যে কার্যকরী মূলক একবারে উপরে দেখতে পাচ্ছ কার্বনের নাম্বার 2 পজিশনে আছে, সেটি হচ্ছে কিটো মূলক। এইভাবে আইসোমারেজ এনজাইম কার্যকরী মূলক পরিবর্তন করে, তাহলে যৌগগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে। এপিমারেজ এনজাইমের কাজটি সুনির্দিষ্ট। তোমরা খেয়াল করেছো জাইলোজ 5 ফসফেটের 3 নাম্বার কার্বন পজিশনে বাঁ দিকে হাইড্রোক্সিল মূলক আছে। এই এপিমারেজ এনজাইম সেটির পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার কারণে এখানে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়, নতুন যৌগ তৈরি হয়। আমরা C3C4 আলোক নিরপেক্ষ পর্যায়ের সালোক সংশ্লেষণের যে পর্যায়গুলো আছে সেইখানে আমরা এই ধরনের বিক্রিয়া পাবো। আমি তোমাদের বলে রাখছি যে এই কোষ রসায়ন অধ্যায়টি যেখানে আমরা অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট পড়বো সেটি অনেকটা বায়োলজির গ্রামারের মতো। তুমি
জীববিজ্ঞান প্রথম বা দ্বিতীয় পত্র যেখানেই যাও, নানা জায়গায় তোমাকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। সুতরাং তোমাকে আগে এই অধ্যায়টি ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই তুমি অন্যান্য অধ্যায়গুলো ভালো বুঝতে পারবে, তাহলে তোমার আগ্রহ সৃষ্টি হবে। ট্রান্সফারেজ এনজাইমের কাজটি দেখো, গ্লুটামিক অ্যাসিড থেকে আহ, তোমার একটি অ্যামিনো গ্রুপ আলাদা হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে চলে গেল, তাহলে গ্লুটামিক অ্যাসিড হয়ে গেল আলফা কিটোগ্লুটামিক অ্যাসিড, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে অ্যামিনো গ্রুপটা অ্যাকসেপ্ট করে অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়েছে। এইভাবে সুনির্দিষ্ট উম, মূলকের পরিবর্তন বা গ্রুপের পরিবর্তন যখন হয় তখন নতুন যৌগ উৎপাদন হয়। এখানে ট্রান্সফার এর কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কারণে বলা হচ্ছে। ফসফোরাইলেজ এনজাইমের কথা আমরা বলছি, এখানে তোমরা খেয়াল করবা যে ফ্রুক্টোজ 6 ফসফেটের শুধু 6 নম্বর কার্বনে একবার নিচে দেখো একটা ফসফেট যুক্ত আছে, কিন্তু এখন ফসফোরাইলেজ এনজাইম এটিপি থেকে একটা ফসফেট নিয়ে 1 নম্বরে যুক্ত করে দিবে, তখন যৌগটির নাম চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল শুধু ফ্রুক্টোজ 6 ফসফেট, এখন হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবং তোমরা খেয়াল করেছো যে এটিপি একটি ফসফেট হারিয়ে সে কিন্তু এডিপি তে পরিণত হয়েছে। আমরা অক্সিডো রিডাকটেজ এনজাইম বলছি, এখানে তোমরা খেয়াল করবে সাকসিনিক অ্যাসিড হাইড্রোজেন বা দুটি প্রোটন স্থানান্তর করেছে অ্যাফিডি কে, ফলে অ্যাফিডি সেটা গ্রহণ করে সে বিজারিত হয়েছে, আর সাকসিনিক অ্যাসিড জারিত হয়েছে। যেহেতু এখানে অক্সিডেশন বিক্রিয়া হয়েছে এবং রিডাকশন বিক্রিয়া হয়েছে, সেই জন্য এটাকে আমরা অক্সিডো রিডাকটেজ এনজাইম বলছি, অথবা এটাকে আমরা ডিহাইড্রোজিনেজ এনজাইম বলছি। এতক্ষণ তোমরা এনজাইমের বিভিন্ন কাজের নেচার যেটা সেটা দেখলা, এখন হচ্ছে কিভাবে সে কাজটি করে আমরা এই ডায়াগ্রাম থেকে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। একেবারে বাঁ দিকে প্রথমে তোমরা খেয়াল করো একটি বড় ডায়াগ্রামের মধ্যে লেখা আছে এনজাইম। এই এনজাইমের সামনের দিকে দুটো সক্রিয় দিক বা একটি সাইড খেয়াল করবা, শেপ যে আলাদা সেটা তোমরা বুঝে নিবা, কিন্তু না হলে তোমরা কিভাবে যুক্ত হয় সেটি বুঝতে অসুবিধা হবে। তোমরা খেয়াল করো যে পাশেই আমরা দুটো সাবস্ট্রেট দেখতে পাচ্ছি, যেসব সাবস্ট্রেট গুলো এনজাইম সহযোগিতা দিবে কিভাবে তারা নতুন পদার্থ উৎপাদন করবে সেই কাজে। তো আমরা দেখছি যে এই অ্যাক্টিভ সাইট দিয়ে এনজাইম এ এবং বি সাবস্ট্রেটের সাথে যুক্ত হচ্ছে, একদম এমন ভাবে অ্যাডজাস্ট হচ্ছে যে তাদের কাজগুলো মিলে যাচ্ছে। এটা মেটাফরিক্যালি আমরা বোঝাতে চাচ্ছি যে সব এনজাইম সব জায়গায় কাজ করে না, ঠিক যার সাথে যার অ্যাডজাস্টমেন্ট হবে সেখানেই কাজটা করবে। এইবার তোমরা খেয়াল করো দ্বিতীয় ছবিতে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এনজাইম আর সাবস্ট্রেট যখন একত্রিত হয়ে গেল, তখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স খুব অল্প সময়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া শেষে নতুন পদার্থ উৎপাদন করেছে। সর্বশেষ বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নতুন পদার্থ এবি থেকে সি এবং ডি উৎপাদন হয়েছে। সি এবং ডি উৎপাদনের মাধ্যমে নতুন সাবস্ট্রেট তৈরি হলো। এখন এনজাইম ফ্রি হয়ে গেল, সে আবারও নতুন কোনো সাবস্ট্রেট খুঁজবে, সেখানে তাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এরকম নতুন পদার্থ উৎপাদন করবে। এই ধরনের ডায়াগ্রাম উদ্দীপকে থাকতে পারে। তো সেখানে তোমাকে এই যে এনজাইমের কাজ বা এনজাইমের বিভিন্ন বিষয় এটির মাধ্যমে নিয়ে আসা হতে পারে, অথবা এখানে এনজাইমের যে আকার সেটাও খেয়াল করবা, অ্যাক্টিভ সাইট কি সেটাও খেয়াল করতে হবে। একটু ধরে ধরে আমরা শেষের দিকে আমরা চলে আসছি। এনজাইমের কাজ বলতে চাই অনেক বিষয় এনজাইমের কাজের। আম, আমরা যে বেঁচে আছি এনজাইমের প্রতিনিয়ত কর্মকাণ্ডের জন্যই আমরা আমাদের সকল জীবরাশির প্রক্রিয়াগুলো আমাদের জীবদেহের মধ্যে হচ্ছে বলেই আমরা স্বাভাবিক জীবন পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যে আমাদের ব্যবহার্য ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলে রাখছি, বিশেষ করে ডাস্টবিনে আমরা যখন ময়লা ফেলি সেগুলো আবার শহরের এক প্রান্তে নিয়ে সব ফেলা হয়। কিন্তু তোমরা খেয়াল করবা যে পলিথিন বা প্লাস্টিক জাত দ্রব্য ছাড়া অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু একসময় বাইরে বিকট শব্দ হওয়ার কারণে আমি একটু পজ করেছিলাম ভিডিওটা। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি এনজিএমের যে নানা রকম কর্মকাণ্ডগুলো আছে সেইগুলোতে, এবং গিয়ে তোমরা বুঝতে পারবে যে আসলে এনজিএম কোন কোন জায়গায় কিভাবে সেটি সক্রিয়ভাবে কাজ করছে। আহ, একে তোমরা খেয়াল করেছো যে সেলুলোজ এনজাইম। আমি অন্যভাবে বিষয়টি বলি যে আমরা ধরো আমাদের বর্জ্য পদার্থ যেগুলো, বিশেষ করে উদ্ভিদজাত বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আহ, ফেলে দেই, বিশেষ করে শহরের সব ময়লা এক জায়গায় নিয়ে ফেলে রাখা হয়, তারপর সেখানে তোমার কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক সেই তারা সেলুলোজ এই এনজাইম ন্যাচারালি তারা প্রোডাক্ট করে, সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা দেখবা 2-4 বছর পরে সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু আর সেরকম থাকে না, সেগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশিয়ে যায়। তো এইভাবে তারা কিন্তু আমাদের এই পরিবেশকে আমাদের
চারপাশকে নির্জনজাট করেছে, ময়লামুক্ত করেছে। সার্বক্ষণিকভাবে নেচারে এই কাজ চলছে। প্রোটিয়েজ এনজাইম, তোমরা এর মধ্যে জেনেছো যে প্রোটিন, এই ধরনের এনজাইমগুলো প্রোটিন পরিপাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বীজের অঙ্কুরোদ্গমেও এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে হচ্ছে আমরা যদি খাদ্য খেয়ে পরিপাক করতে না পারি, আমরা যেমন বাঁচতে পারবো না, শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এনজাইম হরমোন কিছু উৎপাদন করতে পারবো না। আবার যদি উদ্ভিদ না জন্মে অঙ্কুরোদ্গমের মাধ্যমে এই পৃথিবীতে, তাহলেও কিন্তু আমরা অক্সিজেন পাবো না। তার মানে হচ্ছে যে এনজাইম কিভাবে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে কাজ করছে এই প্রোটিন এনজাইম থেকে, সেই বিষয়টি আমরা বুঝতে পারছি। একইভাবে আমরা বলবো অ্যামাইলেজ এনজাইমের কথা। আমরা সাধারণত শক্তি উৎপাদনের জন্য শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি। সেই শর্করা জাতীয় খাদ্যগুলো পরিপাক করে আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে এই ধরনের এনজাইম। ক্যাটালিস এনজাইমের একটু অন্য রকমের ব্যবহার আছে। বিশেষ করে ল্যাবরেটরিতে অক্সিজেন প্রোভাইড করা হয়, সেই অক্সিজেন উৎপাদনের জন্য এই ক্যাটালিস এনজাইমটা ব্যবহার করা হয়। আর জাইমেজ এনজাইম অনেক ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার আছে। ইন্ডাস্ট্রিতে যে নানা রকম অ্যালকোহলিক সাবস্ট্রেট তৈরি হয়, সেই ধরনের বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাইমেজ। এছাড়া আমাদের বাসাবাড়িতে দৈনন্দিন নানা রকম কাজকর্মেও কিন্তু বিভিন্ন রকমের এনজাইম ব্যবহার করা হয়। প্রথমে তোমরা দেখছো যে আমাদের বাসাবাড়িতে বড়রা যে তোমার বিভিন্ন রকম ফলের আচার তৈরি করে, মুরব্বা তৈরি করে, সেগুলোর জন্য নানা রকম এনজাইম বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলো মিক্সড কন্ডিশনে থাকে, সেগুলো কিনে নিয়ে এসে সেগুলো ব্যবহার করা হয়। পনির তৈরিতে রেনিন এনজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তোমার একটু অন্যভাবে বিষয়টা বলা দরকার। যেমন এখানে তোমরা খেয়াল করেছো যে ছোট বাছুর জবাই করে পাকস্থলী থেকে এই ধরনের এনজাইম বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। আহ, কোনো কোনো দেশে পনিরের খুব দাম, এবং সেই কারণে ইন্ডাস্ট্রিয়ালি এই কাজটি করা হয় আর কি। আর এমনিতে তোমরা জানো যে অনেক অনেকে আমরা জিন্স প্যান্ট পরে থাকি, তার বিভিন্ন জায়গায় আসলে রং থাকে না। সেই রং না থাকার কাজটি খুব ব্যয়বহুল, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এটি এনজাইম ব্যবহার করে করতে হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয়, গ্রামের মানুষরা মনে করে এরকম যে এটা কেন এরকম করা হলো, অথবা হাঁটুর জায়গা দিয়ে বোধহয় প্যান্টটা ছিঁড়ে গেছে। এরকম না, এনজাইম ওয়াশ করে কালার চেঞ্জ করা হয়, ডিজাইন করা হয়, সেই কাজগুলো করা হয়। চামড়া লোমমুক্তকরণের জন্য এনজাইম খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্যানারিতে যখন চামড়া প্রক্রিয়াকরণ করা হয় তখন সেখানে সুনির্দিষ্ট এনজাইম ব্যবহার করতে হয়। আহ, বিভিন্ন কারণে ক্ষত সৃষ্টি হতে পারে, সেই ক্ষত নিরাময়ের জন্য, অথবা কারো যদি পরিপাক না হয় সেই পরিপাকের জন্য আমাদের সুনির্দিষ্ট ওষুধ খেতে হয়। সেখানে পরিমিত পরিমাণে এনজাইম থাকে যা আমাদের খাদ্য পরিপাকের প্রক্রিয়াটি দ্রুত করতে পারে। বিভিন্ন রকম প্রাণ রাসায়নিক অ্যানালাইসিসের জন্য ল্যাবরেটরিতে বিভিন্ন রকম এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এনজাইমের একটু ভিন্ন রকম ব্যবহার তোমরা খেয়াল করেছো আর্টে, চোখের ছানি অপারেশন। আমেরিকান ডাক্তার ডক্টর জোসেফ স্পিনা, তিনি প্রথম ট্রিপসিন এনজাইম ব্যবহার করে চোখের যে ছানি, যেটা অস্ত্রোপচার করে সাধারণত অপসারণ করা হয়, সেটি এনজাইমের মাধ্যমে করতে সক্ষম হয়েছেন। অনেক সময় ব্রেন স্ট্রোক বা এই ধরনের সমস্যার জন্য আমাদের রক্তনালীতে রক্ত জমাট বেড়ে যায়। সেই ক্ষেত্রে এনজাইম সেই রক্ত গলিয়ে আমাদের রক্ত চলাচলের যে ব্যবস্থা সেটিকে সচল করে দিতে পারে। এইভাবে আমাদের ধরে ধরে এনজাইমের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। আমি আশা করি তোমরা প্রথম থেকে খেয়াল করেছো যে আহ, আমরা এনজাইম কি সেটা দিয়ে শুরু করেছি, তারপর এনজাইমের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি, নামকরণ এবং ক্লাসিফিকেশন শেষে এনজাইম কি কি বিক্রিয়াকে প্রভাবিত করে এবং এনজাইম কিভাবে কাজ করে, এবং সবশেষে এনজাইমের ইম্পর্টেন্স আলোচনার মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শেষ করি।